আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। পড়ছিলাম হুমায়ূন আহমেদের একটি উপন্যাস, মেঘ বলেছে যাবো যাবো। আজ পড়ছি এর অষ্টম পর্ব। আজ রিনার জীবনে খুব আনন্দময় একটা ঘটনা ঘটেছে। তার এমনই কপাল যে আনন্দের ঘটনাগুলো যখন ঘটে তখন আশেপাশে কেউ থাকে না। নিজের সুখ অন্যকে দেখিয়েও আনন্দ। এই সুখ থেকে রিনা বারবার বঞ্চিত হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা গল্পের বই নিয়ে সে ঘুমোতে গেছে। ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা মেঝেতে সে শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। এই ঘুমের আলাদা মজা। ঘুমে যখন চোখ প্রায় বন্ধ হয়ে আসছে তখন কমলার মা বলল, আপনারে কে জানি খুঁজে, বুড়া এক লোক। রিনা বিরক্ত হয়ে বসার ঘরে গেল। মাথা ভর্তি সাদা চুলদারির এক ভদ্রলোক বসে আছেন। এই গরমেও তার গায়ে সাদা সামার কোট। ভদ্রলোককে খুব চেনা লাগছে, আবার ঠিক চেনাও যাচ্ছে না। ভদ্রলোক বললেন, কিরে রিন রিন টিন টিন, চিনতে পারছিস না? রিনা হতভম্ব গলায় বলল, ছোট মামা। যাক, চুলদারি দিয়ে তোকে বিভ্রান্ত করতে পারিনি। তোকে কিন্তু আমি একবার দেখেই চিনেছি। হাফ প্যান্ট পরা অবস্থায় তোর চেহারা যা ছিল, শাড়ি পরা অবস্থাতেও তাই আছে, একটুকুও বদলায়নি। রিনা তার ছোট মামার উপর ঝাঁপিয়ে পড়ল। কত প্রিয় একজন মানুষকে কতদিন পরে দেখা। মনে হচ্ছে অন্য কোনো জীবন থেকে মানুষটা হঠাৎ উঠে এসেছে, যেন একটা স্বপ্ন দৃশ্য। মা শোন, কেঁদে সময় নষ্ট করিস না। আমি এক্ষুনি চলে যাব। আমি গত 3 দিন ধরে ঢাকায় আছি, কিন্তু তোর ঠিকানা বের করতে পারছিলাম না। আজ বিকেলে ফ্লাইট। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, এক্ষুনি চলে যাব। আমি হংকংয়ের একটা সেমিনারে এসেছিলাম। হঠাৎ ভাবলাম বাংলাদেশ হয়ে যাই। তোর সঙ্গে দেখা হবার আশা ছেড়েই দিয়েছিলাম। তবু যাক, শেষ মুহূর্তে দেখা হলো। তুমি এমন বুড়ো হয়ে গেলে কেন মামা? বয়স কত হয়েছে দেখবি না? তুমি সত্যি আজই চলে যাবে? হ্যাঁ ইয়াং লেডি, তুই চোখের পানি মুছে পেলে দুই একটা কথা টথা বল, আমি শুনি। তোর বরের সঙ্গে কথা বলার শখ ছিল, ও তো মনে হয় অফিসে। মামা, আমি বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করে দিচ্ছি, ও চলে আসবে। কোনো দরকার নেই, আসতে আসতে 1 ঘন্টা লাগবে, ততক্ষণ আমি থাকবো না। মা শোন, আমি তোর জন্যে কোনো গিফট আনতে পারিনি। এখানে যে আসবো তেমন পরিকল্পনা ছিল না। কয়েকদিন ছুটি পাওয়া গেল, তারপর দেখি টিকিটও অ্যাভেলেবল। ভালো কথা। তোর ছেলে মেয়ে কি? 2 ছেলে মামা, টগর এবং পলাশ। বাহ, নাম তো খুব সুন্দর। ওরা কোথায়? ওরা তার ফুপুর বাসায় বেড়াতে গেছে। আমার ভাগ্য খারাপ, কারো সঙ্গে দেখা হলো না। মা শোন, আমি কিন্তু আর 10 মিনিট থাকবো, তারপর উঠব। ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি। রিনার মামা সত্যি সত্যি 10 মিনিট থাকলেন। যাবার সময় রিনার হাতে একটা খাম দিয়ে বললেন, তোর বিয়েতে আমি কিছু দিতে পারিনি, এখানে সামান্য কিছু ডলার আছে। তুই তোর বরকে নিয়ে তোদের পছন্দ মতো কোনো উপহার কিনে নিস। ছোট মামা চলে যাবার পর রিনা খাম খুলে দেখে 7টা $100 নোট। নিশ্চয়ই অনেক টাকা। জীবনে এই প্রথম রিনা ডলার দেখছে। সবুজ রঙের এই নোটগুলোর কি প্রচণ্ড ক্ষমতা। সারা বিকাল রিনা ডলার ভর্তি খাম নিয়ে ঘুরে বেড়ালো। $700 ঠিক কত টাকা হবে তাও জানে না। জানতে খুব ইচ্ছা করছে। যত টাকাই হোক, সে একটা পয়সা খরচ করবে না, জমা করে রাখবে। শুধু শীতের আগে টগর এবং পলাশের জন্যে সুন্দর 2টা সোয়েটার কিনবে। গত বছর এদের জন্যে 2টা সোয়েটার তার খুব পছন্দ হয়েছিল। এক একটা $450 করে দাম। তার বাজেট ছিল $500। তার একে ভালো একজোড়া পামশু কিনে দিতে হবে। প্রতি বছর ঈদের বাজারের সময় সে পামশু দেখে বেড়ায়। জুতা পরে মচমচ করে খানিকক্ষণ হাঁটে। রিনার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, ভালো ফিট করেছে। দাম শুনে আর কেনে না। এই 2টা জিনিসের জন্য সে যা টাকা লাগে খরচ করবে, তার বেশি না, একটা টাকাও না। সন্ধ্যার আগে আগে তারেক ফেরে। আজ ফিরল না, তবে হাসান ফিরল। রিনা প্রায় ছুটে গেল হাসানের ঘরে। উৎফুল্ল গলায় বলল, কেমন আছো হাসান? হাসান প্রাণহীন গলায় বলল, ভাবি ভালো আছি। হাসানের নিষ্প্রাণ গলা রিনার কানে বাজল না। সে আনন্দ উত্তেজনায় ঝলমল করছে। আজ এত সকাল সকাল ফিরলে যে?
একদিন সন্ধ্যায় সন্ধ্যায় ফিরে দেখলাম কেমন লাগে। কফি খাবে হাসান? কফি? আজ তোমার ভাইকে চমকে দেবার জন্যে এক টিন কফি কিনে এনেছি। এতটুকু একটা টিন, দাম নিয়েছে ৮০ টাকা। ভাবি, কফি খাবো না। আহা খাও, আমিও তোমার সঙ্গে খাবো। বেশ তো, খাবো। রিনা চেয়ারে বসতে বসতে বলল, হাসান, তুমি কি জানো বাংলাদেশের ডলার কত করে? তোমার কথা বুঝতে পারছি না ভাবি। $১০০ বদলে বাংলাদেশি কত টাকা পাওয়া যাবে? তুমি ডলারের খোঁজ করছো কেন? রিনা খিলখিল করে হাসতে হাসতে বলল, আদার ব্যাপারই তো, এই জন্যে ডলারের খোঁজ করছি। কত করে ডলার তুমি জানো? $১০০ ৩,৫০০ করে পাওয়া যায়। রিনা দ্রুত হিসাব করে বলল, ২৪,৫০০। কি সর্বনাশ! ভাবি, বিড়বিড় করে কি বলছো? আমি কি বলছি তুমি বুঝতে পারবে না। দেখি তুমি হাত পাতো তো, চোখ বন্ধ করে হাত পাতো। আহা, হাত পাতো না। হাসান হাত পাতল। রিনা তার হাতে একটা $১০০ নোট দিয়ে বলল, এটা তোমার। ভাবি, ব্যাপারটা কি? আমি কিছু ডলার পেয়েছি, সেখান থেকে $১০০ তোমাকে দিলাম। তোমার টাকায় আমি কত অসংখ্যবার ভাগ বসিয়েছি। আজ সামান্য কিছু তোমাকে ফেরত দিতে পেরে আমার কি যে ভালো লাগছে তা তুমি কোনোদিনও বুঝতে পারবে না। ডলার তোমাকে কে দিয়েছে? আমার ছোট মামা। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন তিনি দেশ ছেড়ে চলে যান, আর ফিরে আসেননি। তিনি আজ দুপুরে হঠাৎ বাসায় এসে উপস্থিত। যাবার সময় আমাকে $৭০০ দিয়ে গেছেন। তুমি তো বিরাট বড়লোক ভাবি। বড়লোকের চেয়ে বড় কথা হলো, আমি কি যে খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। তোমার খিলখিল হাসি শুনে বুঝতে পারছি। ডলারটা পকেটে রাখো হাসান। হাসান ডলারটা পকেটে রাখল। রিনা বলল, তোমার মুখ এমন শুকনো কেন? তোমার কি শরীর খারাপ? না। মন খারাপ? হাসান কিছু বলল না। রিনার গলার স্বর তীক্ষ্ণ হল। সে চিন্তিত মুখে তাকিয়ে আছে। হাসানের যে মন এতটা খারাপ তা সে বুঝতে পারেনি। কেমন অদ্ভুত দেখাচ্ছে হাসানকে। সত্যি কিছু হয়নি? না। আমাকে বলতে পারো, আমি শ্রোতা হিসেবে ভালো। তোমার সমস্যা আমাকে শুনিয়ে লাভ হবে না। আমি কিছু করতে পারবো না। তারপরও শুনতে চাই। শোনাবার মতো কোনো সমস্যা হয়নি। বান্ধবীর সঙ্গে ঝগড়া হয়েছে, তিতলি বেগম? হাসান সামান্য হাসল। শার্টের পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, না, ঝগড়া হয়নি। আমার মনে হচ্ছে তোমরা ঝগড়া করেছ। ভালোবাসাবাসির সময়ে অতি তুচ্ছ বিষয় নিয়েও মনোমালিন্য হয়। কঠিন প্রেম ভেঙে যায় যায় অবস্থাও হয়। এসব কিছু না ভাবি, আমাদের কখনো ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি। তাহলে কি? হাসান সহজ গলায় বলল, তিতলির বিয়ে হয়ে গেছে। রিনা বিস্মিত হয়ে বলল, কি বললে? কাল বিকেলে ওদের বাসায় গিয়ে শুনলাম হঠাৎ করে ওর বিয়ে হয়ে গেছে। কবে বিয়ে হলো? কবে বিয়ে হলো বলতে পারবো না, এত কিছু জিজ্ঞেস করিনি। ওর সঙ্গে দেখা হয়েছে? না, ও বাসাতেই ছিল, দেখা হয়নি। রিনা কোমল গলায় বলল, হাসান, মনটা কি খুব বেশি খারাপ হয়েছে? হ্যাঁ। তোমার মন ভালো করার মতো কিছু কি আমি করতে পারি? কড়া করে এক কাপ কফি বানিয়ে খাওয়াতে পারো। তিতলির উপর তোমার কি কোনো রাগ হচ্ছে? না, রাগ হচ্ছে না। একসময় আমরা দুজন একটা প্রতিজ্ঞা করেছিলাম, যে যত অন্যায় করুক আমরা কেউ কারো ওপর রাগ করব না। আমি প্রতিজ্ঞা রক্ষা করছি। রিনা উঠে দাঁড়ালো, নিচু গলায় বলল, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। হাসান বলল, এখন কফি খাবো না ভাবি, পরে এক সময় বানিয়ে দিও। কারো হাতে বরং খুব ঠান্ডা গ্লাস পানি পাঠাও, পানির পিপাসা হচ্ছে। ঘর থেকে বের হওয়া মাত্র রিনার চোখে পানি এসে গেল। এমন একটা কষ্টের ব্যাপার ঘটেছে, অথচ সান্ত্বনার কোনো কথা সে বলতে পারছে না। সান্ত্বনা হাসান চাচ্ছেও না, চাইলে নিজেই এসে বলতো। সে বলতে চায়নি, রিনা খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছে। কোনো দরকার ছিল না। কেন সে জিজ্ঞেস করতে গেল? রিনা বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে রইল। রাত ৯টার মতো বাজে। টেবিলে রাতের খাবার দেবার সময় হয়েছে। কমলার মা আজ টেবিলে খাবার দেবে না, তার শরীর ভালো না। সন্ধ্যা থেকে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। রিনা শঙ্কিত বোধ করছে। কমলার মার লক্ষণগুলো ভালো মনে হচ্ছে না। তার শরীর খারাপটা দেশে যাওয়ার ছুতো না তো? প্রতিবারই দেশে যাওয়ার আগে কমলার মার শরীর খারাপ করে, কয়েকদিন কাজকর্ম করে না, শুয়ে বসে থাকে। তারপর হঠাৎ বলে মন টেকছে না, দেশে যাবে। টিনের ট্রাঙ্ক গুছিয়ে সে তৈরি।
কার সাধ্য তাকে আটকায়। আনন্দের ব্যাপার হচ্ছে সপ্তাহখানিক থেকে সে ফিরে আসে। ঘরের ছেলের বউয়ের যন্ত্রণায় টিকতে পারে না। এবার যদি ছেলের বউ যন্ত্রণা না করে, যদি আদর যত্ন করে, তাহলে কি হবে? আচ্ছা, রিনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? একটু আগে সে হাসানের এত বড় একটা দুঃসংবাদ শুনেছে। শোনার পরে সে কিনা ভাবছে কমলার মার কথা। রিনা রান্নাঘরের দিকে রওনা হলো। মনোয়ারার ঘরের সামনে দিয়ে যাবার সময় তিনি ডাকলেন, বোমা, শুনে যাও তো। রিনা শাশুড়ির ঘরের দরজার সামনে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে ভীত গলায় বলল, মা কিছু বলছেন? শাশুড়ির সঙ্গে কথা বলার সময় তার সবসময় একটু ভয় ভয় লাগে। তোমাকে দুপুরে একবার বললাম না ডেটল পানি দিয়ে আমার ঘরটা মুছে দেওয়ার ব্যবস্থা করতে? এখন বাজে রাত 9টা। ঘরটা মোছা হবে কখন আর শুকাবে কখন? কমলার মা শরীরটা খারাপ, শুয়ে আছে। দুদিন পরে পরেই তো শুনি শরীর খারাপ। মাখনের শরীর নিয়ে ঝিগিরি করতে আসে কেন? পটের বিবিসে যে পালঙ্কে ঘুমায় থাকলেই পারে। তুমি বালতিতে করে এক বালতি পানি, ডেটলের শিশি আর একটা ন্যাকড়া দিয়ে যাবে। তোমার শ্বশুরকে দিয়ে মোছাবো। উপায় কি? টগরদের খাইয়ে আমি নিজেই এসে মুছে দেব। তোমার মুছতে হবে না। তারপর চারদিকে বলে বেড়াবে শাশুড়ি এই করেছে সেই করেছে। ছেলের বউয়ের কথা শোনার আমার দরকার নেই। এই বয়সে কথা শুনতে ভালো লাগে না। আপনি কি মা এখন ভাত খাবেন? এখন ভাত খাবো না তো কি শেষ রাতে খাবো? এটা তোমার রমজান মাস না যে সেহরি খাওয়াবে। টেবিলে ভাত বেড়ে আপনাকে খবর দেব। তারেক এসেছে? জি না। এত রাত পর্যন্ত সে কোথায় থাকে? জানি না মা। জানি না মা বললে তো হবে না, জানতে হবে। পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কখন কিসে মুখ দেয় কিছু বলা যায় না। রাতে যেদিনে দেরি করে ফিরবে মুখের কাছে নাক নিয়ে গন্ধ শুঁকবে। মদফদ খেয়েছে কিনা বোঝার একটাই বুদ্ধি। একদিন তোমার শ্বশুর কি করেছে শোনো। বাসায় ফিরেছে রাত 12টায়। দেখি মুখ ভর্তি পান, পানের রস গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখেই সন্দেহ হলো, কোনোদিন পান খায় না, আজ হুজুর পান খাচ্ছেন কেন? মুখের কাছে মুখ নিতেই গন্ধ পেলাম। বললাম, গন্ধ কিসের? তোমার শ্বশুর বলল, জর্দা দিয়ে পান খেয়েছি তো, জর্দার গন্ধ। আমি বললাম, তুমি পানই খাও না, আজ একেবারে জর্দা দিয়ে পান? ব্যাপারটা কি? তখন দেখি হুজুর গাঁইগুই করে। একটু চাপ দিতেই আসল জিনিস বের হয়ে পড়ল। সে নাকি বন্ধুদের চাপে পড়ে অতি সামান্য হুইস্কি খেয়েছে। আমি বললাম, অতি সামান্যটা কত? হুজুর বললেন, 1 চামচ। আমি বললাম, কত বড় চামচ? ডালের চামচ না চায়ের চামচ? তরকারির চামচের 1 চামচ। আমি বললাম, 1 চামচ হুইস্কি যখন খেয়েছো তখন 1 চামচ গু খেতে হবে। গু খেলে বমি হবে, পেটের জিনিস বের হয়ে আসবে। আমি যদি সতী মায়ের সতীকন্যা হই, তোমাকে আজ আমি 1 চামচ গু খাওয়াবই। বলেই চায়ের চামচে 1 চামচ গু নিয়ে এলাম। রিনা শঙ্কিত গলায় বলল, খাওয়ালেন? গু দেখেই হুজুরের খবর হয়ে গেল। বুঝে গেল আমি খাইয়ে ছাড়ব। বমি টমি করে ঘর ভাসিয়ে ফেলল। সত্যি সত্যি তো আর খাওয়াতাম না, ভাব ধরেছিলাম। ওই ভাবেই কাজ হয়েছে। শাশুড়ির কাছ থেকে একটা জিনিস শিখে রাখো মা, সবসময় ভাব ধরবে, ভাবেই কাজ হবে। পুরুষ মানুষ যদি রাত 11টা-12টার সময় ঘরে ফেরে তখন বুঝবে খবর আছে। অনেক কথা বলা হয়েছে, এখন যাও ভাত দাও। হুজুর কোথায়? টগর আর পলাশকে পড়াচ্ছেন। তাহলেই কাজ হয়েছে, ওদের আর ইহজনমে পাশ করা লাগবে না। হুজুরকে আগে ভাত দাও, হুজুরের খাওয়া শেষ হলে আমাকে দেবে। তারেক ফিরল রাত 12টার একটু আগে। রিনা দরজা খুলে দিল। তারেক বিব্রত মুখে বলল, দেরি করে ফেললাম, তুমি ভাত খেয়েছ? রিনা নাসূচক মাথা নাড়ল। তুমি খেয়ে নাও, আমি খাবো না, খেয়ে এসেছি। কোত্থেকে খেয়ে এলে? বলছি দাঁড়াও, হাত মুখটা ধুয়ে নি। শরীর ঘামে চটচট করছে। রিকশা পাচ্ছিলাম না, হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল। গোসল করে ফেলবো কিনা ভাবছি। বাবা ভাবির কি আছে, করো। তুমি 1 কাপ চা দাও, গোসল করে গরম গরম 1 কাপ চা খাবো। আচ্ছা থাক, তুমি খাওয়া দাওয়া সেরে চা দিও। গিয়েছিলে কোথায়? লাবণীদের বাসায় মিলাদের দাওয়া ছিল, ওর স্বামীর মৃত্যুবার্ষিকী। না গেলে ভালো দেখায় না। দুঃখী মেয়ে, সেই জন্যই যাওয়া। মিলাদ কখন ছিল? বাদ আসর ছিল। অফিস থেকে সরাসরি সেই জন্যই চলে গিয়েছিলাম। মিলাদে লোকজন কিছুই হয়নি, বলতে গেলে আমি আর মৌলানা সাহেব। মিলাদে তো আর আজকাল লোক হয় না, গান বাজনা জলসা হলে লোক হয়। মিলাদ রাত 12টা পর্যন্ত চলল? আরে না, আসর ওয়াক্তের মিলাদ খুব ছোট হয়। আমি চলে আসতাম,
লাবণী এমন কান্নাকাটি শুরু করলো, ওকে সান্ত্বনা দিতে গিয়ে রাত হয়ে গেল। তারেক বাথরুমে ঢুকে পড়ল। রিনার খিদে মরে গেছে, কিছু মুখে দিতে ইচ্ছা করছে না। তারপরেও তাকে খেতে বসতে হবে, কারণ লায়লা তার সঙ্গে খাবে বলে এখনো খায়নি। ভাবি খায়নি বলে সে না খেয়ে বসে থাকবে, লায়লা তেমন মেয়ে নয়। তার পেটে বিশেষ কোনো গল্প আছে বলেই সে ভাবির সঙ্গে নিরিবিলিতে খাবারের জন্য অপেক্ষা করছে। খেতে বসে রিনা বলল, কিছু বলবে লায়লা? লায়লা বলল, না তো। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু বলতে চাও। কিছু বলতে চাই না, বলবো আবার কি? ভাবি, তুমি কি কখনো মাড ট্রিটমেন্ট করেছো? মাড ট্রিটমেন্টটা কি? মাড ট্রিটমেন্ট হচ্ছে ভাবি অদ্ভুত একটা জিনিস। মুখের চামড়া ঠিক করার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কি করতে হয় শোনো। কিছু এঁটেল মাটি নিতে হয়, কাগজি লেবুর রস, জাম পাতার রস আর সামান্য ফিটকিরি মিশিয়ে এঁটেল মাটিটাকে কাদা বানাতে হয়। খুব মিহি কাদা, প্রয়োজনে শিলপাটায় বেটে নেওয়া যায়। তারপর সেই মিহি কাদাটা মুখে মেখে ঘুমিয়ে পড়তে হয়। সকালবেলা মুখ ধুয়ে ফেলা। সপ্তাহে একদিনও যদি করা যায়, তাহলে মুখে কোনোদিনও রিঙ্কেলস পড়ে না, চামড়া হয় উজ্জ্বল এবং সফট। লায়লা আপন মনে কথা বলে যাচ্ছে। রিনা মনে মনে ছোট্ট নিঃশ্বাস ফেলল। মেয়েটা কি সুখে আছে। পৃথিবীর কোনো সমস্যাই তাকে স্পর্শ করে না। সে আছে নিজের মতো। সাজগোজের সামান্য উপকরণ পেলেই সে তৃপ্ত। সংসার চলছে না, একটা ভাইয়ের চাকরি নেই, তার নিজের বিয়ের কিছু হচ্ছে না, তাতে কি? ভাবি, হুম, তুমি আমাকে খানিকটা এঁটেল মাটি জোগাড় করে দেবে? তুমি মাড ট্রিটমেন্ট করে কি করবে? তোমার মুখের চামড়া এমনিতেই উজ্জ্বল। আয়নায় নিজেকে দেখো না। দেখি তো, সারাক্ষণই তো আয়নায় দেখি। আমার নিচের ঠোঁটটা ভাবি একটু বেশি মোটা, আর একটু কম মোটা হলে ভালো লাগতো। মোটা ঠোঁটের আলাদা সৌন্দর্য আছে। এটাও ভাবি ঠিক বলেছ, পুরুষরা মোটা ঠোঁট পছন্দ করে। মোটা ঠোঁটের মেয়েদের খুব সেক্সি লাগে তো, এই জন্যে। হাসান ভাত খাবে না, তার জ্বর এসেছে। রিনা গায়ে হাত দিয়ে দেখেছে, আসলেই জ্বর, বেশ ভালো জ্বর। রিনা খাওয়া শেষ না করেই উঠে পড়ল। রুচি হচ্ছে না, প্লেট ভর্তি ভাত রেখে উঠতেও কষ্ট হচ্ছে। ছোটবেলায় মা বলতেন, না খেয়ে ফেলে রাখা প্রতিটা ভাত ৭০টা করে সাপ হয়ে দংশন করবে। সেই স্মৃতি বোধহয় মনে রয়ে গেছে। ভাবি, তোমার কি কোনো কারণে মন খারাপ? না। ভাবি, মন সবসময় ভালো রাখতে হবে। মন খারাপ হলে শরীরের ওপর এফেক্ট হয়, চোখের নিচে কালি পড়ে, মুখের চামড়া টামড়া চিমসে মেরে যায়, মাথার চুলও পাতলা হয়ে যায়। এই জন্যে কি তুমি কখনো মন খারাপ করো না? অনেকটা তাই। আমি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করি ভাবি। দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের পদ্ধতি একসময় তোমার কাছ থেকে আমার শিখতে হবে। আমি সবসময় ভয়াবহ দুশ্চিন্তায় থাকি। তোমাকে দেখে অবশ্যই তা বোঝা যায় না, তবে একসময় বোঝা যাবে। হঠাৎ একদিন দেখা যাবে তুমি বুড়ি হয়ে গেছো, তোমার চামড়ায় রিঙ্কেলস পড়েছে। তখন মাড ট্রিটমেন্ট করব, এছাড়া আর উপায় কি? ভাবি, কমলার মা তো দেশে যাচ্ছে, ওকে বলেছি কিছু এঁটেল মাটি নিয়ে আসতে। রিনা শঙ্কিত গলায় বলল, ও দেশে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমাকে তো বলল, তার নাকি শরীর টিকছে না। কি সর্বনাশের কথা! এক বস্তা এঁটেল মাটি নিয়ে এলে আমাদের অনেক দিন চলে যাবে। রিনা চা বানাতে বসেছে। লায়লা তার পাশে অনবরত কথা বলে যাচ্ছে। রিনার মনে হলো লায়লা তার মার স্বভাব পেয়েছে। দুজনেই কথা বলতে পছন্দ করে। যাকে কথাগুলো বলা হচ্ছে সে শুনছে কি শুনছে না তা নিয়ে মাথা ঘামায় না। তারেক গোসল শেষ করে তার ভাইয়ের ঘরে উকি দিল। কিছুক্ষণের মধ্যেই চা আসবে। চায়ের সঙ্গে একটা সিগারেট খেতে ইচ্ছা করছে। সিগারেটের অভ্যাসটা বোধহয় হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই সিগারেট খেতে ইচ্ছা করে। একটা প্যাকেট কিনে আলমারিতে রেখে দিতে হবে। হাসানের ঘরে বাতি জ্বলছে। সে আধশোয়া হয়ে আছে। সন্ধ্যার থেকেই তার মাথায় যন্ত্রণা হচ্ছিল। এখন যন্ত্রণাটা বেড়েছে। জ্বর এসেছে। জ্বরটা কত কে জানে। মনে হচ্ছে আজ রাতে ঘুম হবে না। আর ঘুম হলেও হাঁসের স্বপ্নটা দেখবে। তো শরীর খারাপ নাকি রে? না। মুখ টুক শুকিয়ে কেমন হয়ে আছে। তোর কাছে কি সিগারেট আছে? থাকলে একটা দে। হাসান প্যাকেট বের করল। একটা সিগারেট বের করে ভাইয়ের দিকে দিল। তারেক বলল, আরেকটা দে, বিছানায় শুয়ে শুয়ে খাবো। তোমার দেখি সিগারেটের নেশা হয়ে যাচ্ছে। তারেক হাসল। হাসানের মনে হলো তার ভাইকে আজ খুশি খুশি লাগছে। তাকে দেখে মনে হচ্ছে তার জীবনে আনন্দময় কোনো ঘটনা ঘটেছে। ভাইয়া বসো। তোর ভাবিকে বলেছিলাম চা দিতে, ভুলে গেছে কিনা কে জানে। ভাবি ভুলবে না,
তুই খাবি? তুই খেলে রিনাকে বলে আসি। আমি খাবো না, তুমি খাও। তারেক বসল, আরাম করে সিগারেট ধরালো, ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর চাকরির ব্যাপারে আজ কথা বললাম। কার সঙ্গে কথা বললে? লাবণীর সঙ্গে বললাম। লাবণীর আপন মামা কমার্স মিনিস্টার, তাদের হাতে অনেক চাকরি। লাবণীর চাকরির ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। আজ কি তুমি ওই মহিলার বাসায় গিয়েছিলে? হুম। প্রায় কি যাও? প্রায় যাব কি, মাঝে মধ্যে যাই। দুঃখী মেয়ে তো, আমার সঙ্গে কথা বললে মনে শান্তি পায়। আজ ওর হাজবেন্ডের মৃত্যু দিবস ছিল, সেই উপলক্ষে মিলাদ। ও। লাবণীকে চিটাগাং বদলি করে দিয়েছে, সামনের সপ্তাহে চলে যাবে। অফিসের কাণ্ড কারখানা দেখ, একটা মহিলা হুট করে তাকে বদলি করে দিল চিটাগাং। ওনার মামাকে দিয়ে বলালেই বদলি রদ হয়ে যাবে। লাবণীও চিটাগাং যেতে চাচ্ছে, সেখানে কোয়ার্টার পাবে, নিজের মতো করে থাকতে পারবে। অবশ্যই আজকালকার সোসাইটি যা হয়েছে, একজন মহিলার পক্ষে বাচ্চা একটা মেয়ে নিয়ে থাকা মুশকিল, তার উপর আবার বিধবা। হুম। একা একা চিটাগাং যেতেও ভয় পাচ্ছে। আমি বলেছি পৌঁছে দেব। তোমার যাওয়াটা ঠিক হবে না ভাইয়া। এত জিনিসপত্র নিয়ে একা একা যাবে কিভাবে? দরকার হলে আমি পৌঁছে দেব। তোর সঙ্গে যাবে কেন? তোকে সে চেনে নাকি? আমাকেই যেতে হবে। তোর ভাবিকে বলবো দুদিনের একটা ট্যুর পড়ে গেছে। হাসান গভীর বিস্ময়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। কিরকম সহজ সরল ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, যেন জীবনে জটিলতা বলতে কিছুই নেই। জীবনটা শান্ত দিঘির জলের মতো। রিনা চায়ের কাপ নিয়ে উপস্থিত হল। তুমি এখানে? আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তারেক আনন্দিত গলায় বলল, হাসানের সঙ্গে গল্প করছিলাম, ওর চাকরির একটা লাইন পাওয়া গেছে। লাবণীর এক মামা হচ্ছেন কমার্স মিনিস্টার, ফুল মিনিস্টার না, প্রতিমন্ত্রী। তবে প্রতিমন্ত্রীদেরও অনেক ক্ষমতা। মোটামুটি ধরনের একটা চাকরি ওদের কাছে কোনো ব্যাপারই না। লাবণী বলেছে একটা বায়োডাটা তৈরি করে ওর হাতে দিতে। রিনা গম্ভীর গলায় বলল, ভালো কথা, দিও। তারেক উৎসাহী গলায় বলল, হাসান, তুই সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে 2-1 দিনের মধ্যে আমাকে দে। সার্টিফিকেট, মার্কশিটের ফটোকপি দিবি, 2টা পাসপোর্ট সাইজ ছবি, লেটার অফ রেফারেন্স কিছু থাকলে তাও দিবি। আচ্ছা, দেব। আমি যাই, তুই আরাম করে ঘুমো। এত চিন্তা করে কি হবে? রুটি রুজি নিয়ে এত চিন্তা করতে নাই। তারেক চলে যাবার পর হাসান ঘরের বাতি নিভিয়ে দিল। গত রাতে সে এক মুহূর্তের জন্য ঘুমোতে পারেনি। মনে হয় আজও ঘুমোতে পারবে না। কড়া কোনো ঘুমের ওষুধ নিয়ে আসা দরকার ছিল। তিতলি অন্য একজন পুরুষের সঙ্গে সুখে আছে, গল্প করছে। এই চিন্তাটাই তাকে কষ্ট দিচ্ছে। তিতলি কি নিয়ে গল্প করে? তার গল্প করার বিষয়বস্তুর অভাব হবার কথা না। অতি তুচ্ছ বিষয় নিয়েও সে সুন্দর কথা বলে। বড়লোক স্বামীর ঘর করছে, গানও নিশ্চয়ই এখন শিখবে। সে কি তার স্বামীকে ওই গানটা শোনাবে, যে গানটা তাকে শোনাবার কথা ছিল? গানটার লাইনগুলো কি? আশ্চর্য, এখনও মনে আসছে না। এক কপি গীতবিতান কিনে প্রতিটি গানের প্রথম লাইনের উপর চোখ বুলিয়ে গেলেই গানটা পাওয়া যাবে। হাসান সেটা চাচ্ছে না। তার ইচ্ছা আপনাতেই গানটা তার মনে আসুক। বিধি ডাগো রাখি? চরণ ধরিতে দিও গো? না, তাও না। তাহলে গানটা কি? হাসানের মাথা দপদপ করছে। সে উঠে এসে কিছুক্ষণ বারান্দায় দাঁড়ালো। ঠান্ডা বাতাস দিচ্ছে, আকাশ পরিষ্কার, চাঁদ আছে, চাঁদটা দেখা যাচ্ছে না। ডান দিকে 7তলা বাড়ির আড়ালে ঢাকা পড়েছে। তিতলি এবং তার স্বামী কি চাঁদটা দেখতে পাচ্ছে? আচ্ছা, তারা কি জেগে আছে? জেগে থাকারই কথা। নতুন বিয়ে হওয়া স্বামী স্ত্রীরা চট করে ঘুমোতে যায় না। এক ধরনের মধুর ইনসোমনিয়া তারা আক্রান্ত হয়। হাসানের মাথা ধরাটা আরও বাড়ছে। সে বাথরুমের দিকে রওনা হলো। কলের নিচে মাথা দিয়ে সে কলটা অনেকক্ষণ ছেড়ে রাখবে। কলে পানি আছে তো? কদিন ধরে পানির খুব টানাটানি যাচ্ছে। সন্ধ্যা রাতেই পানির ট্যাঙ্ক খালি হয়ে থাকে। আজ কি কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? $100 নোটটা হাসান ভাঙিয়েছে। তার ভাগ্য ভালো, ডলারের দাম হঠাৎ চড়ে যাওয়ায় 3,700 টাকা পেয়ে গেছে। 100 টাকার নোটে পাঞ্জাবির পকেট ভর্তি। একটা হাত সবসময় পাঞ্জাবির পকেটে রাখতে হচ্ছে, সবসময় টাকা ছুঁয়ে থাকা। হাসান আজ কিছু উপহার কিনবে। লিটনের স্ত্রীর জন্যে ভালো একটা শাড়ি, লিটনের জন্য একটা পাঞ্জাবি, পায়জামা এবং একজোড়া স্যান্ডেল।
লিটনের স্যান্ডেল দেখে সেদিন খুব মায়া লেগেছিল। উপহারের চেয়ে টাকাটা পেলে তাদের কাজে লাগত। সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় বিয়ে করার যন্ত্রণায় হাসানকে যেতে হয়নি। এটা কম কি? তার জীবনে যা ঘটেছে মনে হয় ঠিকই ঘটেছে। তিতলির ভালো বিয়ে হয়েছে। প্রথম কিছুদিন সে কষ্ট করবে, তারপর সেই কষ্ট গা সওয়া হয়ে যাবে। সব কষ্টই মানুষের একসময় শেষ হয়ে যায়। মানুষের কষ্ট গ্যাস বেলুনের মতো উঁচুতে উঠতে থাকে। একসময় না একসময় সেই বেলুন নেমে আসতে থাকে। বেলুন ভর্তি গ্যাস থাকে ঠিকই, তবে গ্যাসের বেলুনকে উড়িয়ে রাখার ক্ষমতা থাকে না। হাসান সুন্দর একটা সিল্কের শাড়ি কিনল। শাড়ি কেনার সময় তিতলির কথা মনে পড়ল। কোন রংটা তিতলিকে মানাবে ভেবে কেনা। শাড়ি পছন্দ করার একটা বুদ্ধিও তিতলি তাকে শিখিয়ে দিয়েছিল। সেই বুদ্ধিটাও খুব সুন্দর। দোকানদার অনেকগুলো শাড়ি মেলে ধরবে, তখন তুমি দেখবে কিছু কিছু শাড়ি তোমার হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে। ওই শাড়িগুলোই শুধু কিনবে। তিতলি সবসময় মজার মজার কথা বলতো। এখনও কি বলে? লিটনকে তার মেসে পাওয়া গেল। কেরোসিনের চুলায় সে ভাত বসিয়েছে। একটা বাটিতে ডিম ফেটে রেখেছে। ভাত নেমে যাবার পর ডিম ভাজবে। লিটন হাসানকে দেখে লাফিয়ে উঠল। আরে তুই? ভাবিকে দেখতে এসেছি, আমাকে নিয়ে চল। লিটন হাসি মুখে বলল, আশ্চর্য কাণ্ড, আমি গত রাতে স্বপ্নে দেখেছি তুই এসেছিস। খুবই অদ্ভুত একটা স্বপ্ন। দেখি কি, আমি আর শম্পা কক্সবাজারে বেড়াতে গেছি। সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে হাঁটছি। হঠাৎ শম্পা চেঁচিয়ে বলল, ওই দেখো তোমার বন্ধু বসে আছে। আমি বললাম, তুমি তো তাকে কোনোদিন দেখোনি, চিনলে কি করে? শম্পা তখন এমন হাসতে শুরু করলো যে হাসির শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখি রাত 3টা বাজে। তারপর আর ঘুম হয়নি। রাতে চা বানিয়ে খেলাম। সকালে দোকান থেকে পরোটা এনে খেয়েছি। এখন 11টা বাজে। এর মধ্যে খিদে লেগে গেছে। ভাত বসিয়েছি। নিজেই রান্না করে খাস? খরচ বাঁচে। অবস্থা কাহিল রে দোস্ত। তুই ভাত খেয়ে নে, আমি বসি। তোকে একটা ডিম ভেজে দি, খা। না, আমি খাবো না। খা না রে দোস্ত, আমি গরিব মানুষ, এর বেশি কি দেব? দাঁড়া, আমি চট করে একটা ডিম নিয়ে আসি। আমার জন্য কিছু আনতে হবে না, তুই খেয়ে শেষ কর। তোর জন্য একটা পাঞ্জাবি এনেছি, গায়ে দিয়ে দেখ লাগে কি না। আমার জন্যে পাঞ্জাবি কেন? আমি কি করলাম? তুই বিয়ে করেছিস। ফকির অবস্থায় বিয়ে করে যে সাহস দেখিয়েছিস, সেই সাহসের পুরস্কার। মাই গড, স্যান্ডেলও কিনেছিস নাকি? হ্যাঁ। তোর এখনকার স্যান্ডেল জোড়া দয়া করে আমার হাতে দে, আমি নিচে ডাস্টবিনে ফেলব। এত দামি পাঞ্জাবি কিনেছিস, টাকা পেলি কোথায়? তোর কি চাকরি বাকরি কিছু হয়েছে? না। শোন লিটন, তোদের উপহার দেওয়ার জন্যে আমি কিছু টাকা বাজেট করেছিলাম। উপহার কেনার পর কিছু টাকা বেঁচে গেছে। এই টাকাটাও আমি দিতে চাই। কার কাছে দেব? তোর কাছে না তোর স্ত্রীর কাছে? লিটন কথা বলছে না। তার ডিম ভাজা হয়ে গেছে। আগুন গরম ভাত সে কপ কপ করে খাচ্ছে। অভাবের সময় মানুষের খিদে বেশি লাগে, এটা বোধহয় ঠিক। হাসান, হুম, তুই যে খুব অদ্ভুত একটা প্রাণী, তা কি তুই জানিস? না। তোর বন্ধুবান্ধবরা সবাই কিন্তু এটা জানে। জানলে তো ভালোই। কত মানুষের দোয়া যে তোর উপর আছে। দোয়ায় তো কাজ হয় না। তা হয় না। কাজ হলে আমার দোয়াতেই তোর সব সমস্যার সমাধান হয়ে যেত। ভালো চাকরি বাকরি করে সুখে ঘর সংসার করতি। আমি সুখেই আছি। সুখে থাকলে তো ভালোই। লিটন নতুন পাজামা পাঞ্জাবি পরল, স্যান্ডেল পরল, হাসি মুখে বলল, হাসান, আমাকে কেমন দেখাচ্ছে? খুবই ভালো দেখাচ্ছে, শুধু মুখে খোঁচা খোঁচা দাড়িটা সমস্যা করছে। ভালো মতো শেভ কর। নাপিতের দোকানে শেভ করব। শম্পা আজ কী যে খুশি হবে। ওর খুশি খুশি মুখ চোখের সামনে দেখতে পাচ্ছি। গত 4 দিন তার সঙ্গে দেখা হয়নি। কেন? খুবই লজ্জার ব্যাপার। তোকে বলতেও লজ্জা লাগছে। লজ্জা লাগলে বলার দরকার নেই। শোন, তোকে না বললে আর কাকে বলবো? হয়েছে কি, শেষবার যখন শম্পার সঙ্গে দেখা হলো, সে হঠাৎ খুব লজ্জিত ভঙ্গিতে বলল, তুমি আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি বললাম, কত? সে বলল, 500 টাকা দিলেই হবে। আমি বললাম, আজ তো সঙ্গে নেই, পরের বার যখন আসবো নিয়ে আসবো। টাকার জোগাড় হয়নি, যাওয়াও হয়নি। আজ তুই যখন বললি উপহার কেনার পর কিছু টাকা বেঁচেছে, তুই টাকাটা দিয়ে দিতে চাস, তখন আমার চোখে পানি এসে গিয়েছিল। তুই বোধহয় লক্ষ্য করিসনি, আমি সেই সময় ডিম ভাজা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পুরুষ মানুষের চোখের পানি কাউকে দেখাতে নেই।
শম্পার শাড়ি দেখে ছেলে মানুষের মতো খুশি হলো। কয়েকবার বলল, আশ্চর্য, এত সুন্দর শাড়ি, এত সুন্দর রং। লিটন বলল, যাও তো, তুমি শাড়ি পরে আসো, আর এই খামটা রাখো। খামে কি? 1000 টাকা আছে, রেখে দাও, টুকটাক খরচ আছে না। শম্পা খুবই লজ্জিতভাবে হাসানের দিকে তাকাচ্ছে। লিটন বলল, হাসান মিষ্টি এনেছে, মিষ্টি ভেতরে দিয়ে আসো, বাচ্চারা খাক। আর শোনো, তুমি হাসানের সঙ্গে দু একটা কথা টথা বলো, এমন মূর্তির মতো বসে আছো কেন? শম্পা আরও লজ্জিত হয়ে বলল, আমি শাড়িটা পরে আসি। আর শোনো, তুমি 4 দিন আসোনি কেন? মানুষের কাজকর্ম থাকে না। শম্পা হাসানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে লিটনের দিকে তাকিয়ে বলল, আমি গতকাল তোমার মেসে গিয়েছিলাম, তুমি ছিলে না, কেউ তোমাকে বলেনি? কি আশ্চর্য, তুমি মেসে উপস্থিত হলে কোন আন্দাজে? তোমাকে না বলেছি আজে বাজে জায়গায় থাকি, কখনো যাবে না? কেন তুমি 4 দিন আসলে না? শম্পার চোখে পানি এসে গেছে। একটু আগে যে মেয়ে শাড়ি হাতে আনন্দে ঝলমল করছিল, এখন সে প্রায় বাচ্চাদের মতোই শব্দ করে কাঁদছে। হাসান খুব অস্বস্তিতে পড়েছে, আবার তার খুব ভালোও লাগছে। তার মন বলছে লিটনের সব সমস্যার সমাধান হবে, তাদের দুজনের সুন্দর সংসার হবে, সেই সংসারে চাঁদের মতো খোকাখুকু আসবে। ভালোবাসার পবিত্র অশ্রু প্রকৃতি কখনো অবহেলা করে না। লিটন খুবই বিব্রত বোধ করছে। তার অসহায় মুখ দেখেও হাসানের মায়া লাগছে। এদের দুজনের মাঝখানে এখন তার থাকা ঠিক না, তার সরে যাওয়া উচিত। কিন্তু এই সুন্দর আনন্দময় দৃশ্য দেখার লোভও সামলানো যাচ্ছে না। লিটন বলল, শম্পা, তুমি যাও তো, শাড়িটা পরে আসো। আর শোনো, প্লেটে করে হাসানকে একটু মিষ্টি দাও, ওর মিষ্টি ওকে খাইয়ে দিই। বেলপাতায় বেলপূজা, হা হা হা। শম্পা শাড়ি হাতে ভেতরে চলে গেল। লিটন বলল, হাসান, আমার বউকে কেমন দেখলি? সুন্দর, খুব সুন্দর। ছেলে মানুষ, বয়সও অবশ্য কম, জুন মাসে 18 হবে। এই কদিন আসেনি, কেঁদে কেটে কি সিন ক্রিয়েট করলো দেখলি? তুই থাকায় রক্ষা, নয়তো আরও হইচই করত। লিটন, তুই এক কাজ কর, বউকে নিয়ে আজ সারাদিন ঘুরে বেড়া, কিছু টাকা তো আছে। কোথায় ঘুরব? জাদুঘর, চিড়িয়াখানা, কিংবা এক কাজ কর, সদরঘাটে গিয়ে একটা নৌকা ভাড়া কর, বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবি, কিছু খাবার দাবার সঙ্গে নিবি, একটা ফ্লাস্কে করে চা। নৌকা ভাড়া কত জানিস? ঘন্টা হিসেবে ভাড়া, 50 টাকা করে ঘন্টা। নৌকায় বসে দুজনে গল্প করবি, মাঝি বেটা তো সব শুনবে। শুনুক, অসুবিধে কি? তুইও চল আমাদের সাথে। আরে না, আমি না, পুরো ব্যাপারটাই দুজনের। শম্পার চুল কত লম্বা দেখেছিস? হ্যাঁ, খুব লম্বা চুল। সেদিন কি বলল শোন, ফট করে বলল, আমি যদি তার সঙ্গে কোনো দিন ঝগড়া করি তাহলে সে চুল কেটে ফেলবে। যা সেন্সিটিভ স্বভাব, কেটে ফেলবে তো বটেই। আমি খুব ভয়ে ভয়ে থাকি। লিটন তৃপ্তির হাসি হাসছে। হাসান মুগ্ধ হয়ে লিটনের হাসি দেখছে। না, শম্পা মেয়েটা ভাগ্যবতী। সে তার এক জীবনে অসংখ্যবার স্বামীর সুন্দর হাসি দেখবে। হিসামুদ্দিন সাহেব বাথরুমে ঢুকে কল ছাড়লেন। তখন হঠাৎ তার মনে হলো ভূমিকম্প হচ্ছে, পৃথিবী দুলছে। অস্পষ্ট কাঁপুনি। আশ্চর্য কাণ্ড, সেই কাঁপুনি তার শরীরের প্রতিটি কোষে কোষে ঢুকে যাচ্ছে, শরীরও কাঁপছে। ব্যাপারটা কি? তিনি এক হাতে বেসিন ধরে ভূমিকম্পের ধাক্কা সামলালেন। ভূমিকম্পের সময় ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় ছুটে যেতে হয়। তার পা জমে গেছে। তিনি বাথরুম থেকে বেরোবার আশা ছেড়ে দিলেন। বের হওয়া এখন অসম্ভব। তাকে যেতে হবে দরজা পর্যন্ত, দরজার লক খুলতে হবে, অথচ পা জমে আছে। ভূমিকম্পের দোলনি আরও বাড়ছে, তার শরীরের দোলনিও বাড়ছে। তিনি ভাঙা গলায় ডাকলেন, চিত্রলেখা, চিত্রলেখা। নিজের গলা থেকে আওয়াজ বের হচ্ছে কিনা তাও তিনি বুঝতে পারছেন না। চারদিক থেকে ঝমঝম শব্দ হচ্ছে, সবাই যেন টিনের থালা বাসন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তিনি আবার ডাকলেন, চিত্রলেখা, চিত্রলেখা। কেউ কি আজান দিচ্ছে? তিনি আজানের শব্দ শুনছেন। মহাপ্রাকৃতিক বিপদে মানুষ আজান দেয়। আজান কে দিচ্ছে? মোতালেব। বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। কে যেন মিষ্টি গলায় ডাকছে, বাবা, দরজা খোলো, দরজা খোলো। কে ডাকছে? চিত্রলেখা। তার গলা তো এমন না, মনে হচ্ছে 10 বছরের কোনো বালিকা। বাবা, তোমার কি হয়েছে? ভূমিকম্প হচ্ছে রে মা, দরজাটা খোলো তো বাবা। আমি নড়তে পারছি না রে মা।
খোলা কল দিয়ে ছড়ছড় শব্দে পানি পড়ছে। বাথরুমের আলো উজ্জ্বল হয়ে আবার কমে যাচ্ছে। হিসামুদ্দিন বুঝতে পারছেন তার বাথরুমের দরজার পাশে অনেকেই ভিড় করেছে। দরজায় শব্দ হচ্ছে। তারা বোধহয় দরজা ভাঙার চেষ্টা করছে। সেই চেষ্টা বাদ দিয়ে তাদের উচিত নিরাপদ জায়গায় আশ্রয় নেয়া। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় কারো দিকে তাকাতে হয় না। পিতা, মাতা, পুত্র, কন্যা, স্ত্রী, কারো দিকেই না, শুধু নিজেকে বাঁচানো। তার মধ্যে দোষের কিছু নেই। প্রকৃতি মানুষের ডিএনএ কোডে এই ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছে। প্রকৃতির মমতা তার সৃষ্টির জন্যে। প্রকৃতি জানে মহাবিপদের সময় যদি একে অন্যকে বাঁচানোর চেষ্টা করতে থাকে তাহলে কেউ বাঁচবে না। কাজেই প্রকৃতি এই বিধান ডিএনএতে ঢুকিয়ে দিয়েছে, যে বিধানে ভয়ঙ্কর বিপদে মানুষের সব চিন্তা নিজের দিকে কেন্দ্রীভূত হয়। কিন্তু এরা এমন করছে কেন? এরা কেন ছুটে গিয়ে মাঠে কিংবা ফাঁকা জায়গায় দাঁড়াচ্ছে না? টিনের থালা বাসন পেটানোরও বা অর্থ কী? আনন্দের কোনো ব্যাপার তো না যে ঘণ্টা বাজাতে হবে। বাথরুমের দরজা ভাঙা হয়েছে। দরজার ওপাশে উদ্বিগ্ন মুখে অনেকেই দাঁড়িয়ে আছে। মোতালেব, রহমতুল্লাহ, চিত্রলেখা। চিত্রলেখা বাথরুমে ঢুকে বাবার হাত ধরল, পানির ট্যাপ বন্ধ করল। হিসামুদ্দিন মেয়ের দিকে তাকিয়ে বিব্রত গলায় বললেন, ভূমিকম্প হচ্ছে। চিত্রলেখা বলল, ভূমিকম্প হচ্ছে না, তোমার শরীর খারাপ করেছে, মনে হয় প্রেশার সাডেন শ্যুট করেছে। তুমি কি আমার হাত ধরে ধরে হাঁটতে পারবে, নাকি তোমাকে কোলে নিতে হবে? হাঁটতে পারবো। তাহলে এসো। পা আটকে গেছে, পা নাড়াতে পারছি না। কোনো অসুবিধা নেই, আপাতত পা না নাড়ালেও চলবে। তোমাকে কোলে করে নেবার ব্যবস্থা করছি। হিসামুদ্দিন সাহেব খুবই বিস্মিত হচ্ছেন। কল বন্ধ করা হয়েছে, অথচ এখনও পানি পড়ার ছড়ছড় শব্দ হচ্ছে। মনে হচ্ছে শব্দটা মাথার ভেতর ঢুকে পড়েছে। অনন্তকাল এই শব্দ মাথার ভেতর হতেই থাকবে। একঘেয়ে শব্দের জন্যে হিসামুদ্দিন সাহেবের কেমন ঘুমও পেয়ে গেছে। যন্ত্রণাময় ঘুম। প্রবল জ্বরের সময় এই ধরনের ঘুম পায়। ঘুম হচ্ছে, অথচ শারীরিক সব যন্ত্রণা টের পাওয়া যাচ্ছে। সবার কথাবার্তা শোনা যাচ্ছে। এরকম। হিসামুদ্দিন সাহেব শুয়ে আছেন তার নিজের খাটে। ঘর অন্ধকার, জানলার সব পর্দা টেনে দেয়া। মাথার উপর ফ্যান ঘুরছে। দিনের শুরুটা ঠান্ডা। ফ্যানের বাতাসে তার শীত শীত লাগছে। গায়ে একটা পাতলা চাদর দিয়ে দিতে কি চিত্রলেখাকে বলবেন? শীত শীত ভাবটা খুব যে খারাপ লাগছে তা না, মাঝে মাঝে একটু শুধু কাঁপন লাগছে, এই যা। শরীরটা এখন কেমন লাগছে বাবা? ভালো। তোমার ব্লাড প্রেশার এখন অনেকখানি কমেছে, তবে পালস রেট এখনও হাই, মিনিটে ৯৮। তবে রেগুলার হয়েছে, আগে খানিকটা ইরেগুলারিটি ছিল। তোমাকে আমি ট্রাঙ্কুলাইজার দিয়েছি, এতে ঘুম হবে, কিংবা তন্দ্রার মতো হবে। তোমার থরো চেকআপের একটা ব্যবস্থা আমি করছি। পায়ের বুড়ো আঙুলটা তুমি নাড়াতে পারো কি না একটু দেখো তো। হিসামুদ্দিন পায়ের বুড়ো আঙুল নাড়ালেন। চিত্রলেখা বলল, গুড। এখন ব্রেকফাস্ট করো, হালকা কিছু খাও, দুধ, সিরিয়াল, আধা কাপ ফলের রস, ১ কাপ আগুন গরম চা। তুই তো সত্যিকার ডাক্তারের মতো কথা বলছিস। আমি তো সত্যিকারেরই ডাক্তার। আমি এখন একটু বের হব, ১ ঘন্টার মধ্যে ফিরব। তোমার কানে যে যন্ত্রণা হচ্ছিল সেটা কি এখনও হচ্ছে? না। এক্সেলেন্ট। কাঁপছো কেন? তোমার কি শীত লাগছে? একটু মনে হয় লাগছে। গায়ে চাদর দিয়ে দেব? না। আমি রহমতুল্লাহকে তোমার নাশতা দিয়ে যেতে বলেছি। কটা বাজে? এখন বাজছে ৮টা ৩৫। আজ ১১টার সময় একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। শুধু আজ না, আগামী ১ সপ্তাহ তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তুমি বিছানায় শুয়ে রিল্যাক্স করবে, গল্প করবে, বইটই পড়বে। আজ ১১টায় যে অ্যাপয়েন্টমেন্ট সেটা ক্যান্সেল করা যাবে না। সব অ্যাপয়েন্টমেন্টই ক্যান্সেল করা যায়। মৃত্যুর সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট সেটাকেও পেছনের ডেটে সরানোর জন্য আছি আমরা, ডাক্তাররা। সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল হয় না। আজ হয় না, একদিন হবে। মানুষ অমরত্বের কৌশল জেনে যাবে। এজিং প্রসেস, বৃদ্ধ হবার প্রক্রিয়াটা জানার চেষ্টা হচ্ছে। যেদিন মানুষ পুরোপুরি জেনে যাবে ব্যাপারটা কি, সেদিনই দেখবে মৃত্যু জয় করার চেষ্টা শুরু হবে। ভালো। ৩,০০০ সনে মানুষের অমর হবার সম্ভাবনা অনেক বেশি। হিসামুদ্দিন সহজ গলায় বললেন, ৩,০০০ সনের মানুষ তাহলে খুব দুঃখী মানুষ। মৃত্যুর আনন্দ থেকে তারা বঞ্চিত। চিত্রলেখা অবাক হয়ে বলল, মৃত্যুর আবার আনন্দ কি? হিসামুদ্দিন হাসি মুখে বললেন, আনন্দ তো মা আছেই। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম মৃত্যু নেই,
তাহলে পৃথিবীটা কখনো এত সুন্দর লাগতো না। তুমি ফিলোসফারদের মতো কথা বলছো বাবা। আর বলবো না, খিদে লেগেছে, নাস্তা দিতে বল। আর শোন, দুধ সিরিয়াল খাবো না, দুধ চিড়া খাবো। দুধ চিড়াও না, দই চিড়া। পানিতে ভিজিয়ে চিড়াটাকে নরম করে টক দই, সামান্য লবণ, কুচি কুচি করে আধটা কাঁচামরিচ। এটা হচ্ছে আমার বাবার খুবই প্রিয় খাবার। তুমি যেভাবে বলছো আমারও খেয়ে দেখতে ইচ্ছা করছে। এক কাজ করলে কেমন হয়, আগামীকাল আমরা এই নাস্তাটা খাবো, আজ আমার মতো খাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি। রহমতুল্লাহ ঠিক 10টার সময় 2টা ট্যাবলেট দেবে, তুমি হাসি মুখে খেয়ে নেবে। আচ্ছা, হাসি মুখেই খাবো। হিসামুদ্দিন সাহেব নাস্তা খেলেন। রহমতুল্লাহ তাকে খাটে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে। একটু দূরে দাঁড়িয়ে ভীত চোখে তাকিয়ে আছে। সাধারণত তিনি তার নাস্তা বা খাবার একা একা খান। কেউ পাশে দাঁড়িয়ে থাকলে অস্বস্তি লাগে, আজও লাগছে, কিন্তু তিনি কিছু বললেন না। রহমতুল্লাহ, জি স্যার। কাল দই চিড়া খাবো। দই চিড়া আমার বাবার খুব প্রিয় খাবার। জি স্যার। হিসামুদ্দিনের ভুরু কুঁচকে গেল। তিনি ঠিক কথা বলছেন না। দই চিড়া তার বাবার প্রিয় খাবার না। গরিব মানুষদের কোনো প্রিয় খাবার থাকে না, খাদ্যদ্রব্য মাত্রই তাদের প্রিয়। তার বাবা যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, কিছু খেতে পারতেন না, তখন বলেছিলেন দই চিড়া দে, দই চিড়া বলকারক, খেতেও ভালো। সেই দই চিড়ার ব্যবস্থা হয়নি। তার বাবার বিচিত্র ধরনের অসুখ হয়েছিল। অসহ্য গরম লাগত। কাপড় ভিজিয়ে গায়ে জড়িয়ে হাওয়া করে সেই গরম কমানো যেত না। রাতে ঘরে ঘুমোতে পারতেন না। বারান্দায় হাওয়া বেশি খেলে বলে বারান্দায় শুয়ে রাখা হতো। এক রাতে অবস্থা খুব খারাপ হলো। কবিরাজের কাছ থেকে মকরধ্বজ এনে খাওয়ানো হলো। সেই ওষুধের নাকি এমনই তেজ যে খাওয়ামাত্র মরা রোগী লাফ দিয়ে বিছানায় উঠে বসে। মকরধ্বজ খাওয়ার পর তার অবস্থা আরও খারাপ হলো। তিনি ছটফট করতে লাগলেন। মাঝে মাঝে ছটফটানি কমত। তিনি তখন বলতেন, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, আরও জোরে হাওয়া কর, আরও জোরে। রাত 2টার দিকে তার জ্বলনি বোধহয় একটু কমল। তিনি ক্লান্ত ভঙ্গিতে বললেন, আজ মৃত্যু হবে কিনা বুঝতে পারছি না। চাঁদনি রাত ছিল, মরণ হলে খারাপ ছিল না। শরীরের জ্বলনিটা কমত, জ্বলনি আর সহ্য হয় না। দুর্ভাগাদের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। তার শেষ ইচ্ছাও পূর্ণ হয়নি। তিনি মারা যান পরের রাতে। সে রাতে আকাশ মেঘে ঢাকা ছিল, চাঁদ বা তারা কোনোটাই ছিল না। তিনি তার বাবাকে গ্ল্যামারাইজ করছেন না। একটা দুষ্ট প্রকৃতির লোককে দুঃখী, মহৎ এবং সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ব্যাপারটা আসলে সেরকম না। তার বাবা ছিলেন চোর, অসৎ প্রকৃতির মানুষ, সর্বরকম দায়িত্ব জ্ঞানহীন একজন দুর্বল মানুষ। দুর্বল মানুষদের চরিত্র দুর্বল থাকে। তার চরিত্র দুর্বল ছিল। তার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। খারাপ পাড়ার একটি মেয়েকে তিনি বিয়েও করেছিলেন। সেই মেয়েকে তিনি অবশ্যই ঘরে আনেননি, তবে সেই নষ্ট মেয়ের গর্ভের একটি সন্তানকে ঘরে স্থান দিয়েছিলেন। এই ঘটনা চিত্রলেখাকে বলা হয়নি, হাসানকেও বলা হয়নি। তিনি পাশ কাটিয়ে গল্প বলছেন, এটা ঠিক হয়নি। রহমতুল্লাহ, জি স্যার। তুমি হাসানকে একটু খবর দাও। জি আচ্ছা স্যার। পান দিতে বলো, চা খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, জর্দা ছাড়া পান। জি দিচ্ছি। একটা পাতলা চাদর আমার গায়ে দিয়ে দাও, শীত লাগছে। ফ্যান বন্ধ করে দিব স্যার? না, ফ্যান বন্ধ করতে হবে না। হিসামুদ্দিন চোখ বন্ধ করলেন। বেশ ভালো ঠান্ডা লাগছে। তার বাবা মৃত্যুর সময় অসহ্য গরমে ছটফট করছেন, আর তিনি নিজে হয়তো শীতে কাঁপতে কাঁপতে মারা যাবেন। তার বাবার কোনো স্বাদই পূর্ণ হয়নি। তার নিজের প্রতিটি স্বাদ পূর্ণ হয়েছে। তিনি যদি চান তার মৃত্যু হবে জ্যোৎস্না দেখতে দেখতে, তাহলে হয়তোবা কৃষ্ণপক্ষের রাতেও পূর্ণচন্দ্র দেখা যাবে। স্যার। পান এনেছি স্যার। পান খাবো না, নিয়ে যাও। আর একটা পাতলা চাদর গায়ে দাও, শীত বেশি লাগছে। জি আচ্ছা স্যার। তোমার দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি চলে যাও। রহমতুল্লাহ চলে গেল না, ঘর থেকে বের হয়ে গেল ঠিকই, তবে দাঁড়িয়ে রইল দরজার ওপাশে। মনে হয় তার প্রতি চিত্রলেখার এ ধরনের নির্দেশ আছে। হিসামুদ্দিন চোখ বন্ধ করে আছেন। পানিতে ডুবে যারা মারা যায়, সমগ্র জীবনের ছবি তাদের চোখের উপর দিয়ে ভেসে যায়। খাটে শুয়ে যাদের মৃত্যু হয়, তাদের চোখের উপর দিয়ে কিছু কি ভাসে? যাপিত জীবনের খণ্ডচিত্র। রহমতুল্লাহ আবার ঘরে ঢুকেছে।
তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জিত এবং কিঞ্চিত ভীত। কিছু বলবে? হাসান সাহেবকে খবর দেওয়া হয়েছে স্যার। ভালো, ভেরি গুড। সে এলে তাকে সরাসরি এখানে নিয়ে আসবে। জিয়াসা, আপা এই ওষুধ দুটা দিয়ে গেছেন, 10টার সময় আপনাকে খাওয়াতে বলেছেন। আচ্ছা দাও। হিসামুদ্দিন ট্যাবলেট দুটা গিলে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই তার ঝিমুনির মতো এসে গেল। তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মেঘ বলেছে যাবো যাবো। পড়ছিলাম এর 8ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।